This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কলকাতায় কি রকম দৃশ্য ছিল সন্ধেবেলায়? একদিকে শাহরুখ খান ক্রিকেট মাঠে আর অন্যদিকে কালীঘাটে ক্রিকেটের লোকজন। দেখুন, ভোটের আগে রাজনীতিতে খেলা হবে, আবার খেলার মাঠও রাজনীতির আঙিনায়। বুঝলেন? সিসিএল জয়ী ক্রিকেটাররা আজ কালীঘাটে গিয়েছিলেন। সিসিএল মানে সেলিব্রিটি ক্রিকেট লিগ। দেখুন, বিকেল তখন 4:30। মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন বেঙ্গল টাইগার্সরা। ক্যাপ্টেন যিশু সেনগুপ্ত বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে। ছিলেন অরূপ বিশ্বাসও। তারা সিসিএল জিতে এসেছেন, তাই তাদের সংবর্ধনা শুভেচ্ছা জানালেন খোদ মুখ্যমন্ত্রী। মাথায় এখনো ব্যান্ডেজ। পরবর্তী সিসিএল এর একটা ম্যাচ কলকাতায় হওয়ার সম্ভাবনার কথা জানা গেল। দিদি আমাদের প্রচুর অভিনন্দন জানালেন, অনেক কথা হলো, অনেক আড্ডা হলো, অনেক মজা হলো, এবং উনি জানলেন যে আমরা কীভাবে ফাইনাল অবধি উঠেছি। কারণ এত বছর লাস্ট 9 সিজন আমরা হেরে আসছিলাম, এবং এই সিজনে হঠাৎ করে আমরা ফ্রম দ্য ফার্স্ট গেম টু দি ফাইনাল এবং তারপর চ্যাম্পিয়নশিপ জিতেছি। সে পুরো গল্প দিদিকে বললাম, এবং দিদি অনেক আশীর্বাদ করলেন আমাদের সবাইকে, এবং সবার সাথে বসে উনি আমাদের চা খাওয়ালেন, এবং আমরা সত্যি খুব মানে কি বলবো আপ্লুত। মুখ্যমন্ত্রীর এক সময়ের ভীষণ কাছের কিং খান শাহরুখ খানও আজ কলকাতায় ক্রিকেটের জন্যই। মুখ্যমন্ত্রী যখন বেঙ্গল টাইগার্সদের শুভেচ্ছা জানাচ্ছেন, তখন শাহরুখ খান কলকাতায় পা রাখলেন। শাহরুখ খানের ছবি আপনাদের দেখাচ্ছি। তিনি কলকাতায় এলেন, এয়ারপোর্টে ছবি দেখছেন, হাত নাড়লেন ক্যামেরা দেখে। আর অন্যদিকে আইপিএল এ কেকেআর এর ম্যাচ দেখতে যখন শাহরুখ, তখন কালীঘাটে সিসিএল এর ক্রিকেটাররা। শাহরুখ বাংলার প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মনে আছে কার্নিভালের মঞ্চে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? You know, Sourav Ganguly is a very popular figure, and he can work for the young generation in a very good manner. And I want to involve him as a Bengal brand ambassador. May I request him to come over here and to accept it. Don't say no. Always say yes. Because we must be positive. We must be constructive. Always think, my handwriting also, always think we are positive. শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার অ্যাম্বাসেডর করেছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে খেলার মাঠ আর রাজনীতির খেলা মিলে মিশে একাকার। কিন্তু ওই যে বললাম, রাজনীতির আকাশে শকুনের আনাগোনাও বাড়ছে কি? অন্তত রাজনীতির লোকজন তাই বলছেন। শনিবার টক টু মেয়র করেন ফিরহাদ হাকিম। ফোন নম্বরে সরাসরি পুরসভা সংক্রান্ত অভাব অভিযোগ শোনেন কলকাতার মেয়র। তবে আজ শনিবার টক টু মেয়র হয়নি, কারণ আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে। ওদিকে গার্ডেন রিচ কাণ্ডে তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। ঘটনার 5 দিন পর মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে 7 জন সদস্য রয়েছেন। রিপোর্ট জমা দিতে হবে 7 দিনের মধ্যে, মেয়রের নির্দেশ। তবে বর্তমানের ভূমিকা নিয়ে প্রশ্নটা তুলে দিলেন প্রাক্তন। শুধু প্রশ্ন, কোনো রাখঢাক না করেই তো আঙুলটা তুললেন শোভন চট্টোপাধ্যায়। সিগন্যালটা কিন্তু পরিষ্কার করে 24 ঘন্টার আগে 12 ঘন্টার মধ্যে দিয়ে গেছিলেন। তার নাম মমতা ব্যানার্জি। ওই আহত অবস্থায় গিয়ে তিনি দাঁড়িয়ে থেকে দেখে বলেছেন এখানে কি করে কনস্ট্রাকশন হলো, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না, এগুলো সমস্তই বেআইনি, কিছু কিছু হয়। আমার কাছে, আমি মেয়র থাকলে মমতাদি পাশে দাঁড়িয়ে এই কমেন্টস করছে শুনলে আমি বুঝি যে আমাকে কিভাবে সংশোধন করতে হবে, এবং আমার ভবিষ্যৎ পন্থাটাকে আবার পরিকল্পনা করে যে এই বেআইনিকে বন্ধ করার জন্য যা করার দরকার সেটা কিন্তু করার দরকার আছে। কর্পোরেশনের অ্যাক্টগুলোয়
কি এইরকম ধরনের কনস্ট্রাকশনের জন্য আর কি মেজার্স আমরা নিতে পারি, আরও কর্পোরেশনকে কি করে স্ট্রিক্ট করতে পারি, এটার উপর আলোচনা হলো। এরা একটা রিপোর্ট তৈরি করছে। কলকাতার এরকম ধরনের পার্টিকুলার কিছু জায়গা আছে যেখানে কিন্তু কলকাতা পৌরসভার কোনো ইঞ্জিনিয়ার বা কোনো সুস্থ নাগরিক যদি এখানে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, তাদের কিন্তু নিরাপত্তার আশঙ্কা আছে। ওদের আশ্বস্ত করছি, এনি রাজনৈতিক প্রেশার মেয়রের কাছে ছেড়ে দিন। আপনি আপনার কাজ করুন, আইন অনুযায়ী কাজ করুন। সেদিনও বলেছি, আজকে আবার রিপিট করছি আপনাদের সামনে, যদি রাজনৈতিকভাবে কোনো জায়গায় আপনার উপরে কোনো প্রেশার থাকে, ওদের বলুন যে আমার কিছু করার নেই, এটা মেয়র সাহেবের কাছে, আপনি গিয়ে কথা বলুন। দায়িত্ব নিতে হবে কলকাতার প্রধান হিসেবে কলকাতার মেয়রকে। এমপ্লয়ের ঘাড়ে দোষ নিশ্চয়ই, সেখানে যদি এমপ্লয়ের ইনকোয়ারিতে দেখা যায় যে এমপ্লয়ের ইনভলভমেন্ট আছে, তার এগেনস্ট অ্যাকশন হবে, সাসপেনশন হবে, শোকজ হবে, ডিসমিস করা হবে, নিশ্চয়ই করা হবে। কাউন্সিলর না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার, সেটা কি করে আমি জানবো? কিন্তু এমন কিছু মন্তব্য আমি করে ফেলবো না যাতে সামগ্রিকভাবে একজন কাউন্সিলর মন্তব্য করার গ্র্যাভিটি একটা জায়গায়, আর একজন মন্ত্রী আরও বড় জায়গায়, তার গ্র্যাভিটি অন্য জায়গায়। বর্তমানকেই নিশানা করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র ছিলেন 16ই জুন 2010 সাল থেকে 11ই ডিসেম্বর 2018 পর্যন্ত। তারপর থেকে ফিরহাদ হাকিম কলকাতার মেয়রের চেয়ারে। সেই পুরসভাতেই গার্ডেন ব্রিচের ঘটনা নিয়ে চিঠি পাঠালো লালবাজার জানতে চেয়েছে, ভেঙে পড়া বহুতল সম্পর্কে অভিযোগ জমা পড়েছিল কি, অভিযোগ পেয়ে থাকলে কি পদক্ষেপ হয়েছিল। ঘুরে ফিরে প্রশ্নে সেই বেআইনি নির্মাণ। গতকাল গার্ডেন ব্রিচে গিয়েছিলেন বিরোধী দলনেতা, সেখানে টার্গেট করেন একজনকে, দিনের শেষে নিশানায় একজনই, সে শোভন চট্টোপাধ্যায় হোক, শুভেন্দু অধিকারী হোক, নিশানায় মেয়র ফিরহাদ হাকিম। জ্যোতিপ্রিয় মল্লিকের যাহা হইয়াছে, শেখ শাহজাহানের যাহা হইয়াছে, শামস ইকবাল আর ববি হাকিমের তাহাই হইবে। লোক দেখানো কিছু কিছু হবে, কি চিঠিপাটি কি হবে, এক্ষুনি ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করে লালবাজারে ভরে দেওয়া উচিত। সব থেকে বড় অপরাধীর নাম কলকাতার বুকে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে। বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেস, তার বিরোধিতা করাই অধীর চৌধুরীর একমাত্র কাজ, এবং সেটা তিনি সিপিএমের সাথে বা আইএসএফের সাথে হাত মিলিয়ে এই কাজ করছেন। এবং বিজেপি যেটা বললে খুশি হবে সেই সুরে তিনি বিজেপির সুরেই গান গেয়ে বিজেপিকে বাংলায় শক্তিশালী করতে চাইছেন। সংখ্যালঘুকে যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী, তাদেরকে এখানে মেরেছে। আচ্ছা, কোনো দুর্ঘটনা যদি কোনো দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় মৃতদেহে ধর্ম শনাক্ত করলে কোন জাতের শকুন হলে এটা করা সম্ভব? এটা আস্ত শকুন শুভেন্দু অধিকারী। গতকালের যে ফিরহাদ হাকিম, আজকের সে শামস ইকবাল, এটা আমার ভাষা নয়, মেয়রের ভাষা। বলছি পুরা মিলা ভাগত, ডেপুটি মিলা ভাগত, শুধু রুপিয়া, গরিবকে মারো আর রুপিয়া কামাও। একটা খারাপ ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, প্রশাসন দেখছে কি করে ঘটলো, পাশাপাশি আর যাতে না হয় তার ব্যবস্থা হচ্ছে। আর যে পরিবারগুলি হতভাগ্য, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য। আর এই শকুনকে দেখুন, মৃতদের ধর্ম খুঁজে বেড়াচ্ছে। শুধু কি গার্ডেন ব্রিচে রাজনীতির ত্রিমুখী নিশানা? গার্ডেন ব্রিচের বাইরে নয়। দেখুন তো, একদিকে গেল ইডি, একদিকে গেল সিবিআই, আর একদিকে গেল আইটি মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাহলে আচ্ছা, অর্পিতার ফ্ল্যাটে থরে থরে সাজানো টাকা টাকার পাহাড় দেখে তাড়িয়ে উপভোগ করেছিল বঙ্গবাসী। এবার টাকার পাহাড় না হোক, টিলার সন্ধান মিলল। কোথায়? বীরভূমে। মন্ত্রী, রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। সে টাকার উৎস কি বলতে পেরেছেন? সূত্র বলছে না। তাহলে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের আরো এক মন্ত্রী। টানা 14 ঘন্টার তল্লাশি,
শুক্রবার রাতেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। কিন্তু যে সূত্র ধরে কেষ্টঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা দেয়, তার হিসেব কি কেন্দ্রীয় আধিকারিকরা পেলেন? এই চন্দ্রনাথ সিনহার নাম প্রথম কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে আসে কুন্তল ঘোষের মাধ্যমে। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর পর 100 জনের নামের একটি তালিকা পেয়েছিলেন তদন্তকারীরা, এবং পরবর্তীতে কুন্তল ঘোষকে জেরা করলে কুন্তল ঘোষ ইডি এবং সিবিআই দুই এজেন্সির কাছেই জেরায় স্বীকার করেন যে চন্দ্রনাথ সিনহা তার কাছেই 100 জনের নামের তালিকা পাঠিয়েছিল। বাড়িতে রাখা নোটের বান্ডল 41 লক্ষ টাকা, তার হিসেব কি মন্ত্রীমশাই দিতে পেরেছেন? ইডি সূত্র তো বলছে টাকার উৎস জানাতে পারেননি চন্দ্রনাথ। তাহলে নিয়োগ দুর্নীতির সূত্রেই কি মন্ত্রীর বাড়িতে এই টাকা ঢুকেছিল? যেভাবে টাকা পৌঁছে গিয়েছিল পার্থ বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে, সেই কুন্তল, সেই নিয়োগ দুর্নীতির দালাল এই মন্ত্রীযোগেও তো বলাগড়ের বহিষ্কৃত যুব নেতা। এটা তো একটা তদন্তের বিষয়, যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা। যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলা দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে, আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন টিএমসির, কেউ বাইরে নয়। তো সেই জন্য যত তদন্ত এগোবে আরও অনেক লোকের নাম আসবে। 1000 কোটির পাচার হচ্ছে, তারপরে 41 লাখ, এ মোটেও শুনতে ভালো লাগছে। তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। কোর্টের আদেশে, কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত, সেই তদন্ত সম্পূর্ণ হোক, আমরা এটাই চাই। এইসব চুনোপুটি না ধরে রাঘব বোয়াল ধরা হোক। শাসক বলছে কারো বাড়িতে 41 লাখ থাকতেই পারে, কুণালের কথায় যেন গুরুত্বহীন বিষয়টা। তৃণমূল বলছে এটা রাজনীতির প্রতিহিংসা ছাড়া কিচ্ছু নয়। বিজেপি অবশ্য 50 কোটির তুলনা টেনে রাজনীতির ময়দানে হাজির। আজকে একদিকে মোদি বলবেন যে আমরা পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি, আর তারপরে বলবেন বাপরে 41 লাখ টাকা পাওয়া গেছে বলে পলিটিক্যাল ন্যারেটিভ দেবেন। খুচরো পয়সা, তৃণমূলের হিসাবে এটা খুচরো টাকা। কেউ সন্তুষ্ট না, মানে ওই 50-60 কোটি দেখার পরে আরই 50 লাখ 41 লাখ, আর ভাল লাগে? একজন মন্ত্রী সেখানটাতে 41 লাখ টাকা, এটা আপনার কি মনে হচ্ছে খুব একটা বড় জিনিস? এই তৃণমূল নেতাদের কাছে 41 লক্ষ টাকাটা তো আমার মনে হচ্ছে খুবই কম। 41 লক্ষ টাকা তো তৃণমূল কংগ্রেস নেতারা উড়ায়। প্রতিহিংসামূলক রাজনীতি চালাচ্ছেন এনারা, বিজেপি, তাই জন্যই এইসব ঘটনা ঘটছে। জয়প্রকাশ কি বলতে চান? তৃণমূলের মন্ত্রীদের কাছে এই টাকাটা মামুলি? তিনি তো প্রতিহিংসার কথা বলছেন। কেজরির গ্রেফতারি নিয়েও বিজেপির প্রতিহিংসা তত্ত্ব খাড়া করার চেষ্টা তারা হয়তো করছেন। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় টাকা থাকতেই পারে, বৈধ টাকা, কিন্তু তার হিসেব দিতে কেন ইতস্তত করবেন মন্ত্রী? এ তো শুধু ইডি, এদিকে সিবিআই, সে তো আলিপুরে মহুয়া মৈত্রের বাড়িতে। আচ্ছা, আপনি কি বলবেন? সিলেক্টিভ ক্রিটিসিজম? আমি অধীর চৌধুরীর কথা বলছি। দেখুন, ইডির জালে কেজরিওয়াল, অধীর চৌধুরী বললেন প্রতিহিংসা, আর এখানে কোন তৃণমূল নেতা মন্ত্রীর বাড়িতে এজেন্সির তল্লাশি হলে বুঝতেই পারছেন কি বলতেন। তাহলে মহুয়া মৈত্রের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? মহুয়া মৈত্র সেই বহিষ্কৃত সাংসদের আলিপুরের বাড়িতে সিবিআই ব্যবসায়ী ডিএল মৈত্র, মহুয়া মৈত্রের বাবা, দাবি ফ্ল্যাটের এক নিরাপত্তা রক্ষী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আবাসন ঘিরে তল্লাশি সিবিআই এর। 7 ঘন্টা পর ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই। সূত্র বলছে, ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এদিন মহুয়ার কৃষ্ণনগরের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রের এজেন্সি। এই বাড়িটি নির্বাচনী কার্যালয় হিসেবেই ব্যবহার করে তৃণমূল। সেখানেও দীর্ঘ সময় অভিযান। বাইরে তখন ভিড় করে তৃণমূলের কর্মীরা, আর সিবিআই বেরোতেই স্লোগান উঠল, মহুয়া মৈত্রর যে কার্যালয় ও নির্বাচনী কার্যালয়, সেখান থেকে যখন সিবিআই আধিকারিক বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখনই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক তারা এসে কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় বাংলা বলছেন। সাধ্যমতো সহযোগিতা করেছে
আমরা জানি সত্যের জয় নিশ্চিত এবং আগামী দিনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গতবারের ডবল ব্যবধানে মহুয়া মৈত্রর তৃণমূল কংগ্রেসের এমপি হিসাবে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। বিজেপি বলছে কর্মফল, শাসক দল বলছে প্রতিহিংসা, আর অধীর চৌধুরী এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়। কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। লোকে বলে পাপ বাপকেও ছাড়ে না, হ্যাঁ এখন এটা তাই হচ্ছে। মেয়ে পাপ করেছে, বাপকে ছাড়ছে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এই ঘটনাটা তো স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র, সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত। দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। সংসদের এথিক্স কমিটি, লোকপাল তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবে না? পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। সবে দুই এজেন্সি দেখালাম, ইডি আর সিবিআই, বাকি রয়েছে আইটি, আয়কর দফতর। এ যাবৎকালের দীর্ঘতম তল্লাশি চালালো তারা। কোথায়? রাজ্যের আর এক মন্ত্রী হেভিওয়েট অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে টানা 3 দিন 72 ঘন্টা ধরে দীর্ঘতম তল্লাশি। এই দীর্ঘতম তল্লাশির পর এখানেই শেষ না, ভোটের মরশুমেই ফের তলব পড়ল স্বরূপ বিশ্বাসের। তা পেল কি এই 72 ঘন্টা পরে আয়কর দফতর? জুঁইয়ের কথা শুনুন। আমি একজন আলাদা ব্যক্তি, স্বরূপ বিশ্বাস আলাদা ব্যক্তি। স্বরূপ বিশ্বাসের আয়কর রিটার্ন আলাদা, আমার আয়কর রিটার্ন আলাদা। তো আমার মনে হয় না যে কোথাও কোনো অসঙ্গতি পেয়েছে। সব কিছুই মানে আইটি যে মানে পারমিসিবল লিমিট তার মধ্যেই পেয়েছে। বুধবার ভোরে হানা, শনিবার ভোরে অবশেষে বাড়ি ছেড়ে বেরোলেন আয়কর দফতরের অফিসাররা। নিউ আলিপুরের সাহা কলোনিতে 3 দিন ধরে তোলপাড়। ঘরে ঢুকে যাচ্ছে, সমস্ত টানাটানি করে দেখা শুরু করে দিলেন। বাড়ির ওয়াল থেকে সিলিং, মানে সব কিছু চেক করা হয়ে গেছে, বাথরুম থেকে রান্নাঘর। ওনারা সব কিছুতে স্যাটিসফাইড হওয়ার পরেও ওনারা লাস্ট দিন দেখলাম কিছুতেই আর যাচ্ছেন না। আমরা যতবারই ওনাদের প্রশ্ন করছি যে স্যার হোয়াট ইজ দ্য নেক্সট প্রসিডিং, ইউ টেল মি হোয়াট টু ডু, বলছে আমাদের হাতে কিছু নেই, ওপর থেকে যখন আমাদের কাছে খবর আসবে আমরা তখনই যেতে পারবো। অভিযান শেষে স্বরূপ জুঁই বিশ্বাসদের মুখে অভিযোগটাই ঘুরে ফিরে আসছে প্রতিহিংসা। দিনের শেষে দাবি তো একটাই, এজেন্সি ব্যবহার করে দমানো যাবে না। তৃণমূল কংগ্রেস করি বলেই আজকে টার্গেট 100% রাজনৈতিক ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গে যারাই বিরোধী দল মানে আমরা আছি, আমরা বিজেপির এগেনস্টে কথা বলি, তাদেরকে টার্গেট করা হবে। আজকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কর্মীদের বাড়িতে আজকে অ্যাটাক হচ্ছে। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি, আমরা যুক্ততাই আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে। তবে এই যে 3 দিন ধরে তল্লাশি, কি হলো সেখানে? কি পেলেন আয়কর অফিসাররা? ফাইল পাওয়া যেত, তারা বড় ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস, সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন। তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই। স্বরূপ বিশ্বাস বারংবার দাবি করছেন যে তার বাড়ি থেকে কোনো তথ্য, কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ আয়কর দপ্তর বাজেয়াপ্ত করতে পারেনি। কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে তারা তল্লাশি চালিয়ে বেশ কিছু তারা তথ্য সংগ্রহ করেছেন, যে বিষয়গুলি নিয়ে জানার জন্য বা যে বিষয়গুলি সম্পর্কে আরও স্পষ্ট হওয়ার জন্য স্বরূপ বিশ্বাসকে তারা তলব করেছেন। অর্থাৎ এটা স্পষ্ট, 72 ঘন্টার অভিযানের পরও আরও প্রশ্ন বাকি। কিন্তু যাবেন স্বরূপ বিশ্বাস? তিনি তো জানাচ্ছেন আগে তার বাড়ি থেকে কি পাওয়া গেছে সেটা আয়কর দপ্তরকে স্পষ্ট করতে হবে। আইটি তো রেড হবেই। আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে শুনেছি যে
একসময় অরূপ বিশ্বাসের বাবা হোটেলে কর্মচারীর কাজ করতেন, সেটা খারাপ না, যে কোনো কাজই শ্রদ্ধার কাজ, কিন্তু আপনি সেই জায়গা থেকে এত বড় জায়গায় এত টাকার মালিক হলেন, সেটা কিভাবে সম্ভব? এ নিয়ে রাজনীতি যথারীতি তপ্ত। বিরোধীরা দুর্নীতির অভিযোগকে অস্ত্র করে খড়গহস্ত, আর তৃণমূল তারাও পাল্টা আঙুল তুলতে ব্যস্ত। তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে, তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। বিজেপি এইভাবে এক একজনকে যাদের তারা টার্গেট করে নেবে, এইভাবে তারা দাগিয়ে দেবে, এইভাবে তারা মেলাইন করবে, এরা সব সন্দেহের উপরে কেউ নাই। মোদি সাহেব এই ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সকে দলীয় সংগঠন হিসেবে তাদের ব্যবহার করছে। নিশ্চয়ই পিকনিক করতে আসেনি, যে ডিপার্টমেন্টে এসে থাকুক। আক্রমণ প্রতি আক্রমণ, এ তো চেনা ছবি। তবে লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে লড়াই ক্রমেই আরো তীব্র হচ্ছে, আরো বাড়ছে বিতর্কের আঁচ। এপ্রিলে এবার কি হয়, এখন তারই অপেক্ষা। শুধু কি এপ্রিল নাকি, এবারের ভোট পর্ব মোটামুটি মাস দেড়েকের। কিন্তু এতক্ষণে আপনিও নিশ্চিত বুঝে গেছেন এই 1.5 মাসে শুধু ভোটের দিন নয়, তার মাঝে মাঝে রাজনীতির রং চড়তেই থাকবে। এই এপ্রিলের কথাই দেখুন না, সত্যিই যদি স্বরূপ যান বা না যান, দুটোতেই রাজনীতির রং গড়াবে। সব মিলিয়ে রাজনীতি হবে জমজমাট, কারণ সবকটা এজেন্সি সক্রিয়, ভোটের বাজারে কমিশন অতি সক্রিয়। এখানে ফায়দা কার? ভোটের ফসল কে ঘরে তুলবে? ফের বৈঠকে বিজেপি বাকি প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পার্লামেন্টারি কমিটির বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত জেপি নাড্ডা, অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। বাংলা থেকে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী।